রিত ভাইয়া চলে যাওয়ার দিকে কিছুক্ষণ চেয়ে রইলাম আমি। মানুষটা বড়ই অদ্ভুত প্রকৃতির। এরপর সারা রুম হেঁটে ছবিগুলো দেখছিলাম। কত সুন্দর করে ফ্রেম করে সাজানো, বিয়ের আগে তো আমাদের দেখাই হয়নি। এত ছবি কোথায় থেকে সংগ্রহ করেছে সে। এরপর ব্যালকনিতে গেলাম, দেখি এক পাশে একটা গোলাপ গাছ, কয়েকটা গোলাপ ফুটে আছে, বাকিগুলো এখনো কুলি। আমি হাত বাড়িয়ে যেতে যাব, তখনই মনে হলো রিত ভাইয়া তো বলে গেছে তার ব্যক্তিগত জিনিসে হাত না লাগাতে। এসব ভাবতে বাড়িয়ে নেওয়া হাতটা আবার গুটিয়ে নিলাম। ফোনের শব্দ কানে আসতে হাতে থাকা ফোনটার দিকে তাকিয়ে দেখি আননোন নাম্বার থেকে কল। আপু কয়েকদিন আগে নতুন সিম কিনেছিল, হয়তো আপুই ফোন দিল। আমি ফোন রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে ছেলের কণ্ঠ ভেসে আসে। এই, তো সাহস কি করে হলো অন্য কাউকে বিয়ে করা? কি বলেছিলাম তোকে আমি? তোকে আর তোর জামাই দুজনকে মেরে দিব আমি। তোর বিয়ের স্বাদ আমি মেটাবো। আমি ফোনটা কানের কাছ থেকে দূরে সরিয়ে নিলাম। কি বিশ্রী বাসা তার, শুনতে গা গির গির করে ওঠে। এরপর কানের কাছে নিতেই লোকটা আরো কিছু বলতে শুরু করলো। এতদিন আমার ভালো রূপ দেখছিস, এবার দেখবি আমার আসল রূপটা। কলেজ খুললে আবার ফিরবি না বাড়িতে? ফিরবি তো, ক্লাস করতেও তো যাবি, তখন রাস্তা থেকে তুলে নিয়ে যাব তোকে। তখন দেখবো তোর কোন বাপ এসে তোকে বাঁচায়। গ্রিনায় ফোনটা কেটে দিলাম আমি। খুব কান্না পাচ্ছে আমার। আমার সাথেই কেন এমন হয়? ওই লোকটা কেন এভাবে আমার পিছনে পড়েছে? বাড়িতে থাকতেও ঠিক এভাবে কলেজ যেতে পারতাম না ওই লোকটার ভয়ে। আর এখন বিয়ে করে এখানে এসেও শান্তি নেই। বাবা সব সময় বলতো আমাকে অনেক পড়াবে, আমি যত দূর চাই তত দূর আমাকে আমার হাত ধরে একসাথে নিয়ে যাবে, উচ্চশিক্ষায় শিক্ষিত করবে আমাকে। আমাকে নিয়ে নাকি তার অনেক স্বপ্ন। আমরা দুই বোন ছিলাম বাবা চোখের মণি। আমাদের কোনো ভাই নেই দেখে বাবা সব স্বপ্ন আমাদের ঘিরে। আপু পড়ালেখায় তেমন ভালো ছিল না, তাই ইন্টার পাস করে তারা পড়েনি। এরপর আপুকে বিয়ে দিয়ে দেয়। কিন্তু পড়ালেখা বরাবরই সিরিয়াস ছিলাম, তাই বাবা সব সময় বলতো আমাকে দিয়ে তার স্বপ্ন পূরণ করবে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, কলেজে উঠতে আমার চোখ পড়ে চেয়ারম্যানের ছেলে আসিফের। এরপর নানাভাবে উত্ত্যক্ত করে আমাকে কোনো মতে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে কয়েক মাস পার করলো। এরপর সমস্যাটা আরো বেড়ে যায়। আমায় প্রপোজ করার পর থেকে, যখন আমি তাকে রিজেক্ট করে দিয়েছিলাম, কারণ তাকে খুব ভয় লাগতো আমার। আর তার খুব নষ্ট বললেও ভুল হবে না, বাবার পাওয়ার খাটিয়ে বেঁচে যায় সব সময়। এরপর কলেজে যাওয়া খুব কষ্টকর হয়ে দাঁড়ায় আমার জন্য। রাস্তা থেকে তুলে নিয়ে রেপ করার হুমকিও দিয়েছিল ওই ছেলেটা। বাবা বাধ্য হয়ে চেয়ারম্যানের কাছে নালিশ করে, কিন্তু চেয়ারম্যান লোক দেখানো ছেলেকে দুইটা থাপ্পড় মারতো। এরপর আর সে আগের মধ্যেই ডিস্টার্ব করতো। আর গতকাল কলেজ থেকে ফিরে শুনলাম আমার বিয়ে, তাও রিত ভাইয়ের সাথে। হয়তো বাবা আমাকে নিয়ে ভয়ে ছিল, তাই হুটহাট এমন সিদ্ধান্ত নিল আমাকে না জানিয়ে। এখন ভয় হচ্ছে প্রচুর। বাড়িতে গেলে কি করবে সে? আমি কি এক্সামটা দিতে পারবো না ঠিকভাবে? এর মাঝে মামি এসে কাঁধে হাত রাখতে আমার সারা শরীর কেঁপে উঠলো। তখনও আমার শরীর একটু একটু কাঁপছে। মামি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কিরে আরশি, মা আমার, কাঁপছিস কেন? আর তোকে এমন অস্বাভাবিক দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? ভয় পেয়েছিস? আমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে মাথা জাকিয়ে না সূচক জবাব দিলাম। মামি আমার দিকে চেয়ে আবার বলল, কি হয়েছে আমায় বল। রিত কিছু বলেছে? কিছু বললে বল, এক্ষুনি ওরে হিরোগিরি বের করব। আমি কথা ঘুরিয়ে বললাম, না মামি, ও কিছু বলেনি, এমনি বাবা মায়ের কথা মনে পড়ছিল। আমার কথা মাম্মা একটু হাসলো, তারপর আমার গালে হাত রেখে বলল, তো এখন থেকে কি আমরা তোর মা বাবা না? কয়েকদিন পর তো মা বাবার কাছেই চলে যাবি। আমি একটু হেসে মামিকে জড়িয়ে ধরলাম। এরপর তার সাথে খাওয়ার জন্য চলে গেলাম। খাওয়া শেষে রুমে এসে বসে রইলাম, মাথায় নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। বিষয়টা কি রিত ভাইয়ের সাথে শেয়ার করব নাকি এখন বলা ঠিক হবে না? এমনিতে সে আমার সাথে প্রয়োজন ছাড়া তেমন কথা বলে না, এখন এসব বললে হয়তো আমাকেই খারাপ ভাবতে পারে। না বলা ঠিক হবে। কিছুক্ষণ পর রুমে আসলো রিত ভাইয়া, ট্রাউজার ও পাতলা টি শার্ট পরা। তাকে দেখে আমার এক ড্রোজ ক্রাশ খেতে ইচ্ছে করছে, কিন্তু খাবো না। আমি এখন ওই মুডে নেই। চুপচাপ বসে আছি, ওর দিকে তাকাচ্ছি পর্যন্ত না। আমাকে যে প্রচুর ভাবের উপর থাকতে হবে, তবুও কপাল কুঁচকে তার দিকে চেয়ে রইলাম। চেয়ে বললাম, আজকে কি একসাথে ঘুমাবেন? হৃদের সোজা উত্তর, এত শখ নেই আমার। তাহলে আজকেও নিচে ঘুমাবেন? জি না, আমার রুমে অনেক বড় সোফা আছে, আর আমি অন্যদের মতো নিজের বাপের বাড়ি পাওয়ার খাটিয়ে জামাই বা বউকে ফ্লোরে ফেলে রাখবো না। ওনার কথায় রাগ হলো আমার। অন্য কেউ বলতে আমাকে বুঝালো সে। আমি জানতাম নির্ঘাত এই বেটা আমায় এই বিষয় নিয়ে খোঁচা দেবে। কেন যে নতুন জামাইকে বাসর রাতে ফ্লোরে ঘুমাতে বললাম, তাও আবার নিজের বাপের বাড়িতে। মনে মনে নিজের উপর খুব রাগ হলো আমার।
হৃদবাইয়ের রুমে টেবিলের ছোট বক্সগুলোতে অনেকগুলো বই তাক করে রাখা আছে। এক পাশে ডাক্তারি বই, অন্য পাশে উপন্যাসের বই। অথচ আসার পর থেকে এগুলোর দিকে চোখে পড়লো না আমার। হৃদবাইয়া ওখান থেকে একটা উপন্যাসের বই নিয়ে ব্যালকনিতে চলে গেল। আমি হা করে তাকিয়ে রইলাম তার দিকে। বাহ, কি এক অনুভূতিহীন মানুষটা, আবার উপন্যাসও পড়ে। আমি ছোট থেকে খুব গল্পপ্রেমী, রাত জেগে ফেসবুকে গল্প পড়তাম আগে। আর উপন্যাস প্রেমীরা এমন অনেক বই একসাথে দেখলে খুশিতে পাগল হওয়াটাই স্বাভাবিক। এটা তাদের মনের খোরাক। ইচ্ছে করছে বইগুলো দেখতে, কিন্তু সে তো বলল তার জিনিসে কেউ হাত দিতে পারে না, তার অনুমতি নিয়ে পড়তে হয়। আর এখন মন মেজাজও ভালো নেই, প্রচুর চিন্তা ঘুরপাক খাচ্ছে মাথায়। আপাতত নিজেকে একটু বিশ্রাম নিতে হবে। চুপচাপ বিছানায় শুয়ে আছি আমি, মাথায় খুব চিন্তা ঘুরপাক খাচ্ছে। দুপুরের আগেও বাবা মায়ের সাথে ছিলাম, আর এখন তাদের জন্য প্রচুর চিন্তা হচ্ছে। ওই বাজে লোকটা বাবার কোনো ক্ষতি করবে না তো? খুব চিন্তা হচ্ছে আমার তাদের জন্য। আবার মনে হচ্ছে লোকটা যদি ঢাকায় চলে আসে, যদি হৃদবাইয়ের কোনো ক্ষতি করে। না, এসব কি ভাবছি আমি? চিন্তায় যেন আমার পিছুই ছাড়ছে না। ব্যালকনিতে উকি দিয়ে তার দিকে তাকালাম। খুব মনোযোগ দিয়ে উপন্যাস পড়ছে সে। চিন্তাগুলো একপাশে রেখে চোখ বুজে রইলাম। এই বুঝি ঘুম এসে সব চিন্তা দূর করে দেবে। কিন্তু ঘুমও আসছে না আজ। কিছুক্ষণ পর বারান্দা থেকে রুমে আসে হৃদবাইয়া, কিন্তু আমি ঘুমানোর ভান করে চোখ বুজে আছি। তিনি বইটায় জায়গায় রেখে আমার পাশে এসে বসলেন। খুব মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। হঠাৎ ওনার এমন আচরণ মাথায় ঢুকছে না আমার। তিনি আমার গালে হাত রাখতে গিয়েও আবার হাতটা সরিয়ে নিলেন, হয়তো আমি জেগে যাব এটা ভেবে। তার এমন মায়াবী দৃষ্টি যেন আমার ভেতরে তোলপাড় সৃষ্টি করেছে। কেমন যেন অস্থির অস্থির লাগছে আমার। কেন লাগছে তা জানি না। সবে 18-তে পা দিলাম, এই বয়সটা অনুভূতিগুলো খুবই ভয়ঙ্কর। কিন্তু তার কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে একটু ঝুঁকে আমার কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে উঠে গেলেন। তাকে দেখে মনে হচ্ছে চুমু দিয়ে বড্ড অপরাধ করে ফেলেছে সে। সে জেলে যাওয়ার পর চোখ খুলে তাকালাম আমি। ঠোঁটের অজান্তে একটু হাসি ফুটে উঠল। মনে হচ্ছে সব চিন্তা দূরে ফেলে আমার মন পাখিরা ডানা ঝাপটা শুরু করেছে। এ কেমন অনুভূতি জন্ম হচ্ছে আমার মাঝে।